রেকর্ড হচ্ছে না। বাস্ট ফাইবার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করব যে আজকে আমরা যে একটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের ফ্লাক্স ফাইবার। আর এই ফ্লাক্সটাও হচ্ছে আমাদের বাস্ট ফাইবার। ন্যাচারাল ফাইবারের ভিতরে যে আমরা বলছিলাম ভেজিটেবল অরিজিন, সেখানে আসছিল কি সিড ফাইবার আসছিল, বাস্ট ফাইবার আসছিল, তাই না? জি স্যার। সিড ফাইবারের উদাহরণ হিসেবে পড়ছিলাম আমরা কটনের ব্রিফলি পড়াশোনা করছি। তারপরে বাস্ট ফাইবারের ভিতরে ছিল জুট, ফ্লাক্স। জুটটা আমরা পড়াশোনা করছি, আজকে আমরা পড়বো ফ্লাক্স। এই ফ্লাক্সটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফাইবার। বাস্ট ফাইবারের ভিতরে সবচেয়ে জনপ্রিয় ফাইবার হচ্ছে আমাদের এই ফ্লাক্স ফাইবার। এটা হচ্ছে মাল্টি সেলুলার ফাইবার। কি ফাইবার? মাল্টি সেলুলার হ্যাঁ, ফাইবার। এটা মাল্টি সেলুলার এই কারণেই, আমাদের জুটও কিন্তু মাল্টি সেলুলার ছিল, কারণ জুটের একটা ফাইবারের ভিতরে অনেকগুলো আলটিমেট সেল থাকতো, তাই না? জি স্যার। অনেকগুলো আলটিমেট সেল থাকতো, যেহেতু অনেকগুলো আলটিমেট সেল মিলে একটা ফাইবার গঠিত হয়েছিল, ওই জন্য এটা মাল্টি সেলুলার ফাইবার। আবার এই ফ্লাক্সের বেলাও আমরা এটা বলতেছি একটা মাল্টি সেলুলার ফাইবার। তাহলে বলো তো ফ্লাক্সের বেলায় কি ঘটনা হয়েছে? এখানেও অনেকগুলা সেল একত্রে একটা ফাইবার গঠন করছে, যে কারণে ফ্লাক্স হচ্ছে আমার কি ফাইবার? মাল্টি মাল্টি সেলুলার। সেলুলার ফাইবার। রাইট, এই যে দেখো এখানে বলা হচ্ছে দে আর কম্পোজড অফ বান্ডেলস অফ মেনি সেলস টুগেদার বাই সারফেস অ্যাট্রাকশন। এখানে বলা হচ্ছে যে আমাদের এই ফাইবার গুলা মেনি সেলস, মানে অনেকগুলা সেল একত্রে সারফেস অ্যাট্রাকশন দ্বারা একত্রিত হয়ে থাকে, যে কারণে এটা কি ফাইবার? মাল্টি সেলুলার ফাইবার। যদি পরীক্ষায় আসে ওয়াই ফ্লাক্স ফাইবার ইজ এ মাল্টি সেলুলার ফাইবার, লিখতে পারবা? জি স্যার। জি। কি লিখবা? যে ফ্লাক্স আর মাল্টি সেলুলার ফাইবার বিকজ ফ্লাক্স ফাইবার আর কম্পোজড অফ বান্ডেলস অফ মেনি সেলস টুগেদার বাই সারফেস অ্যাট্রাকশন। অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা, এবার দেখো আরেকটা বলা হচ্ছে, তাহলে আমরা এখন যেটা জানবো যে এই ফ্লাক্স ফাইবারের বৈজ্ঞানিক নাম। তোমরা কিন্তু জানো বৈজ্ঞানিক নামের দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে অর্ডার, আর একটা হচ্ছে কি বলতো? জেনাস। ওই জেনাস স্পিসিস যেই বলো, ওই জেনাসটাকে আমরা অর্ডার হিসেবে বলতে পারি, আর স্পিসিস তো স্পিসিসই। দেখো এখন আমাদের এই ফ্লাক্স ফাইবারের অর্ডারটা হচ্ছে লিনেসি। লিনেসি হচ্ছে আমাদের অর্ডার এই ফ্লাক্স ফাইবারের। আর স্পিসিসের নাম হচ্ছে লিনাম উসিটাটিসিমাম। লিনাম উসিটাটিসিমাম, এটা হচ্ছে আমার কি স্পিসিস। তাহলে যদি পরীক্ষায় যদি আসে যে ফ্লাক্স ফাইবারের বৈজ্ঞানিক নামটি লেখো, লিখতে পারবা? যে লিখবা দা বোটানিক্যাল নেম অফ ফ্লাক্স ফাইবার ইজ অর্ডার ইজ ইকুয়াল টু দিয়ে লিখবা লিনেসি, আর স্পিসিস ইজ সমান চিহ্ন দিয়ে লিখবা লিনাম উসিটাটিসিমাম। আর এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন এখানে যা লেখা আছে এগুলা নর্মাল একটা হিস্ট্রি, তেমন বেশি ইম্পর্টেন্ট না। এখানে বলা হচ্ছে যে ফ্লাক্স ফাইবারটা প্রি হিস্ট্রিক টাইমের আগের থেকে ব্যবহৃত হচ্ছে, মানে প্রাগৈতিহাসিকের সময় থেকে আমাদের এই ফ্লাক্স ফাইবারের ব্যবহার হচ্ছে। স্পিসিস The specimen of the flax have been found in the prehistoric lake dwelling of Switzerland and in the tombs of ancient Egypt. তার মানে এই ফ্লাক্সের যে স্পেসিমেনটা, ফ্লাক্সের যে ধরো ফেব্রিক বলো কিংবা কাপড় বলো যখন থেকে পাওয়া যাচ্ছে, মানে এগুলো একটা হিস্ট্রি, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, হিস্ট্রি বেশি আসে না। পরীক্ষা আসলে এখান থেকে আসতে পারে যে why flax flower is so called multicellular fiber, আর হয়তো বোটানিক্যাল নেমটা আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আর তোমরা এগুলো একটু ধরো নিজেদের জানার জন্য তোমরা এই যে হলুদ যে মার্ক টু করে দিলাম, এই যে এই পোর্শনটুকু, এগুলো নিজেরা একটু যদি পড়তে চাও হালকা চেষ্টা করে পড়ে নিও, কেমন? আচ্ছা, এরপর দেখো প্রোডাকশন রিজিয়ন, মানে কোন কোন জায়গায় এটা প্রোডাকশনটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ফ্লাক্স ফাইবার ইজ কাল্টিভেটেড এ কমার্শিয়াল স্কেল ইন রাশিয়া, বেলজিয়াম, হল্যান্ড, ইংল্যান্ড, ইউক্রেন, ফ্রান্স, বেলারুশ, ইজিপ্ট, ইথিওপিয়া, কানাডা এন্ড আয়ারল্যান্ড। তার মানে হচ্ছে ফ্লাক্স ফাইবারটা বাণিজ্যিক ভাবেই উৎপাদন করে থাকে কে? রাশিয়া, বেলজিয়াম, হল্যান্ড, ইংল্যান্ড। স্যার বলো। স্যার ফ্লাক্স ফাইবারটা কি স্যার শীত প্রধান দেশে হয় নাকি? মানে এখানে ইজিপ্ট স্যার তো স্যার সবই দেখি শীত প্রধান। হ্যালো হ্যাঁ স্যার, মানে হ্যালো ফ্লাক্স কি স্যার শীত প্রধান দেশে হয় মানে উৎপাদন?
এটা এই হ্যালো সব স্যার। অঞ্চলে তোমার হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো, শুনতেছি। আমি বলতেছি তোমার ফ্লাক্সটা মেইনলি এই সব রিজিয়নে বেশি হয়ে থাকে, বুঝছো? মানে কমার্শিয়ালি কারা আসলে কাল্টিভেট করে থাকে। এই যেমন বললাম তুলা, তুলা বাংলাদেশে হয় না? হয়, কিন্তু আমরা কি সেটা কমার্শিয়ালি আনতে পারি? না। না স্যার। কমার্শিয়ালি কিন্তু ওই ইউএসএ, তারপরে তোমার অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, তার্কিমিনিস্তান, এরাই কিন্তু কমার্শিয়ালি উৎপাদন করতেছে। তো এটা আমি যেখানে যে নামগুলো বললাম এগুলো মেইনলি আসলে ধরো এরা কমার্শিয়ালি উৎপাদনটা করে থাকে। দেখো আরেকটা বলি, দ্য মোস্ট ভ্যালিউড ভ্যারাইটি ইজ কট্রেই ফ্লাক্স। তোমার সবচেয়ে ভ্যালুয়েবল যে ফ্লাক্স তার নাম হচ্ছে কট্রেই ফ্লাক্স। আর এটা কোন জায়গা থেকে নেওয়া হয়? কন্টেন্ট করা হয় বেলজিয়াম থেকে। তার মানে বেলজিয়ামে সবচেয়ে ভালো মানের যে ফ্লাক্স সেটা তৈরি হয়, আর তার নাম হচ্ছে কট্রেই ফ্লাক্স। বুঝতে পারছো? জি স্যার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে সবচেয়ে ভ্যালুয়েবল ফ্লাক্স কোথায় তৈরি হয়? বেলজিয়ামে। কোথায় তৈরি হয়? বেলজিয়ামে। তার নাম হচ্ছে কট্রেই। আচ্ছা এবার দেখো, the seeds of the flax plant are the source of linseed oil. দেখো the seeds of the flax, তার মানে ফ্লাক্সের তাহলে কি তৈরি হয়? কি থাকে? বীজ থাকে, তাই না? the seeds of the flax, মানে ফ্লাক্সের বীজটাকে লিনসিড অয়েলে ব্যবহার করা হয়, লিনসিড অয়েল তৈরিতে ব্যবহার করা হয়। তোমরা কিন্তু অনেকেই জানো যে তেল তৈরি করতে কিন্তু বীজ থেকে তেল তৈরি হয়, তাই না? জি স্যার। বীজ জি থেকে স্যার। তেল তৈরি হয়। তো এই যে ফ্লাক্স ফাইবারের যে বীজ সেটা থেকেও তেল তৈরি করা হয়, যে তেলটার নাম হচ্ছে কি? লিনসিড অয়েল। লিনসিড অয়েল। আচ্ছা দেখো, the flax plant is grown extensively in Canada, USA, Argentina, Soviet Russia grows flax for both fiber and oil. তো বলা হচ্ছে যে কানাডা, ইউএসএ, আর্জেন্টিনা, সোভিয়েত রাশিয়া এই ফ্লাক্স ফাইবারটাকে তারা এক্সটেন্সিভলি চাষাবাদ করে থাকে ফাইবার এবং ওয়েলের জন্য। কিসের জন্য? ফাইবার এবং ওয়েল। তার মানে ওয়েল, কোন ওয়েল তৈরি করবে? লিনসিড অয়েল। তার মানে ফ্লাক্স গাছ থেকে যে বীজটা পাওয়া যাবে সেই বীজটা থেকে তারা তৈল উৎপাদন করবে, এবং ওই ফ্লাক্স গাছের বাকল থেকে যে ফাইবারটা হবে সেই ফাইবারটা তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ করবে। আচ্ছা এবার দেখো ফ্লাক্স কাল্টিভেশন, ফ্লাক্স কিভাবে কাল্টিভেট করে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে তোমাদের আমি বলতে ভুলে গেছি, ফ্লাক্সের কিন্তু আরেকটা নাম আছে। তোমার ব্যাপার লিনেন। হচ্ছে যে ফ্লাক্স, হ্যাঁ এখানে বলা হচ্ছে লিনেন। শোনো এটা ব্যাপার হচ্ছে কি, ফ্লাক্স ফাইবার থেকে যে কাপড়টা তৈরি হয়, ফ্লাক্স ফাইবার থেকে যে কাপড়টা তৈরি হয় ওইটা মেইনলি লিনেন নামে পরিচিত। তোমরা মেয়েরা দেখো অনেক সময় ড্রেস কিনতে বলে যায়, বলে লিনেনের কাপড় নাই, বলে না এরকম? জি স্যার। লিনেনের, হ্যালো তুমি কি শুনতে জি পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। জি স্যার। আমি বলতেছি মেয়েদের একটা ড্রেস পাওয়া যায় যে ড্রেসটা লিনেন নামে পরিচিত, বলতেছে লিনেন। এখন তারা আদৌ ফ্লাক্স ব্যবহার করে কিনা শিওর না, তবে লিনেন থেকে, মানে লিনেন কাপড় হইতে গেলে অবশ্যই সেটা ফ্লাক্স ফাইবার দ্বারা তৈরি হইতে হবে। ফ্লাক্স ফাইবার দ্বারা তৈরিকৃত কাপড়কে স্যার, লিনেন বলা হয়। স্যার লিনেনটা কি স্যার এই ফ্লাক্সের ব্লেন্ডে কোনো নাকি? এটা কটন না আর না ফ্লাক্স? না হ্যাঁ না, স্যার। ফ্লাক্স ফাইবার থেকে তৈরিকৃত কাপড়কে বলা হয় লিনেন। ও আবার অনেক সময় ওই সুতাটাকেও লিনেন, ফাইবারটাকেও লিনেন নামে পরিচিত করে, কিন্তু নেমলি হচ্ছে আসলে ফ্লাক্স ফাইবার। আচ্ছা এবার দেখো কি, ফ্লাক্স কাল্টিভেশন, ফ্লাক্সের চাষাবাদ কি দেখো, needs plain and well plowed land and moisture climate for cultivation. দেখো তাহলে কাল্টিভেশনের জন্য তোমার কি থাকতে হবে? প্লেইন এবং ওয়েল প্লাউড ল্যান্ড থাকতে হবে, আর ময়েশ্চার ক্লাইমেট থাকতে হবে, ময়েশ্চার থাকতে হবে। শুষ্ক হলে চলবে না। তার মানে একটু আগে যে বললো যে স্যার শীত প্রধান দেশ ওইদিকে স্যার বেশি হচ্ছে, তার মানে দেখো ওইদিকে কিন্তু ময়েশ্চারটা বেশি, তাই না? জি স্যার। ময়েশ্চার, ময়েশ্চার যেদিকে বেশি এবং সেই দিকে আমার এই ফ্লাক্স ফাইবারটা আর কাল্টিভেশন চাষাবাদ হয়ে থাকে। আর্দ্রতা বোঝায় না ময়েশ্চার বলতে? হ্যাঁ হ্যাঁ, আর্দ্রতা, আর্দ্রতা। কিন্তু স্যার শীত প্রধান তোমার এলাকায় তো স্যার শুষ্কতা বেশি থাকে, শীতকালে তো বৃষ্টি হয় না। শুষ্ক, হ্যাঁ বৃষ্টি হয় না, শুধু কি বৃষ্টি হলেই আর্দ্রতা হয়? কিন্তু স্যার জলীয় বাষ্পটাই তো স্যার মানে অনেকটা আর্দ্রতা কভার করে না। না, হ্যাঁ এখানে তো অনেকটা কাভার। কুয়াশা আছে না। কুয়াশা না, তোমার ধরো ওইদিকে যে তুমি শীত প্রধান বলতেছো তারা কত ডিগ্রি সেলসিয়াসে আছে খেয়াল করছো? হ্যাঁ স্যার। তারা
তারা 5, তাদের 10 ওখান বা আর কম। হ্যাঁ তাদের তারা তো Minus স্যার তাদের ওখান হিমাঙ্কের নিচে থাকে স্যার, 0 ডিগ্রির নিচে। কিন্তু শোনো, হিমাঙ্কের নিচে ওটাই যে জায়গা, শোনো আগে একটু আমার কথাটা শেষ করি। হিমাঙ্কের নিচে থাকলেও সব জায়গায় কি হিমাঙ্কের নিচে থাকে? তুমি আমেরিকা বলতে কি শুধু ওই যে জায়গায় শিশির পড়তেছে ওই জায়গা? ওটা আমেরিকা প্রচুর বিশাল বড় এরিয়া, যে জায়গার মানে বাংলাদেশ বলতে কি তুমি শুধু ঢাকাকে বুঝো? না, বাংলাদেশ বলতে স্যার নিশ্চয়ই পুরোটাই বুঝাই। না, নিশ্চয়ই ঢাকা না, পুরোটা। ইউএসএ বলতে কিন্তু আমরা ইউএসএ পুরোটাকে বুঝতেছি। এই ইউএস এর ভিতরে দেখো কতগুলো তাদের স্টেট আছে, কত জায়গায় তাদের আবহাওয়ার অনেক পরিবর্তন আছে। তো যে স্টেট গুলাতে সুইটেবল ওই জায়গায় মেইনলি কিন্তু ওগুলা হচ্ছে, বুঝছো? জি স্যার। এখন যদি ধরো একটা গার্মেন্টস যদি লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তার মানে এটা কিন্তু ধরো আহ, যেসব জায়গায় গার্মেন্টস আছে ওই সব জায়গা থেকে তৈরি হয়েছে, তার মানে কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু এটা তৈরি হয়নি, জি তাই স্যার। না? জি স্যার। এরকম আর কি। আচ্ছা, তারপর দেখো মিনারেল ওয়াটার ইজ নিডেড এনাফ ফর কাল্টিভেশন অফ ফ্লাক্স। তোমার মিনারেল ওয়াটার যদি হয় তাহলে এটা সবচেয়ে ফ্লাক্স কাল্টিভেশনের জন্য বেস্ট। তারপর হচ্ছে ফ্লাক্স প্ল্যান্ট গ্রোস ফ্রম ফ্লাক্স সিড এন্ড দ্য সিডস আর শোন ইন দ্য মান্থ অফ এপ্রিল এন্ড মে টু গ্রো দ্য প্ল্যান্ট। দেখো এই ফ্লাক্স প্ল্যান্টটা ফ্লাক্স সিড থেকে তৈরি হয়, যেটা এপ্রিল এবং মে মাসে কি করা হয়, বীজটাকে বপন করা হয়। এই যেখানে বলা হচ্ছে শোন ইন দ্য মান্থ অফ এপ্রিল এন্ড মে। তারপরে দেখো স্ট্রেট এন্ড হাইট ইট সিডস টু শো মাচ সিড। তারপরে আমরা এই বীজ বপনের সময় আমরা বেশি পরিমাণে বীজগুলোকে বপন করে থাকি। আর এর আগেও কিন্তু বলছিলাম আমাদের বীজ বপনের জুটে দুইটা মেথড আছে। একটা কি মেথড বলো তো? স্যার দুইটা মেথড লাইনিং, বলছিলাম। ব্রডকাস্টিং লাইন। একটা ব্রড plant with 2 to 4 feet high and the flowers are come। তার মানে 3 মাস পরে এই গাছগুলো 2 থেকে 4 ফিট হাই হয় এবং গাছের যে ফুলটা আসে তার স্যার কালারটা থাকে কথা হচ্ছে বোঝা যাচ্ছে না। হ্যালো, স্যার বুঝা যাচ্ছে কথা স্যার। বলতেছি যে প্রথমে যে ফুলগুলো আসে শুরুতে গাছে, সেই ফুলের কালার থাকে হচ্ছে ব্লু। তারপর এটা কি হয়, দেন ইট টার্নস ইনটু ভায়োলেট, তারপর আসে ভায়োলেট কালার। তার মানে ব্লু থেকে আস্তে আস্তে ভায়োলেট হয় এন্ড লাস্টলি টার্ন ইনটু হোয়াইট, এবং সর্বশেষে কিসে রূপান্তরিত হয়? হোয়াইট সাদায়। সাদা বা হোয়াইট। তো দেখো when the color of the flowers is in blue, in that time the fiber quality is best। তার মানে এখন বলা হচ্ছে শুরুতে যখন ব্লু কালার থাকে, ফুলের কালার যখন ব্লু থাকে বা নীল থাকে, তখন সবচেয়ে ফাইবারের কোয়ালিটিটা বেস্ট, মানে ওই টাইমে ফাইবারের কোয়ালিটিটা সবচেয়ে ভালো। এখন তুমি যদি কাল্টিভেট করতে যাও তাহলে কখন তুমি এই ফ্লাক্স ফাইবারটাকে কাটবা? যে টাইমে ফুলের কালার নীল Blue. বর্ণ থাকবে, নীল হবে। ব্লু থাকবে। At the end of month August, the plants are cut down and they are tied in bundle। তার মানে হচ্ছে আগস্ট মাসের শেষের দিকে, এখানে একটা নরমাল একটা মান্থের কথা বলছে, যে আগস্ট মাসের শেষের দিকে মোটামুটি এই গাছগুলোকে কেটে একটা বান্ডেল আকারে বেঁধে রাখা হয়। আচ্ছা বলো তো বাঁধা হয় কেন? ওয়েটিং করার জন্য। রেটিং এর জন্য। রাইট, রেটিং এর জন্য। এখন যে স্টেপটা, তাহলে আমাদের যদি পরীক্ষায় কাল্টিভেশনটা আসে ফ্লাক্স ফাইবার কাল্টিভেশন, তাহলে সুন্দর করে লিখবা। তারপর হচ্ছে কি রেটিংটা কি বলতো একজনে? এর আগে কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম রেটিংটা কি। বাকল 55 স্যার। 55 স্যার, 55। 55 স্যার। রাইট, যে আমাদের যে গাছের যে বাকলটা থাকে, বাকলটা কাণ্ডের সাথে ওতপ্রোতভাবে এঁটে থাকে, তাই না? মানে একদম কাণ্ডের সাথে বাকলটা খুবই শক্তভাবে লেগে থাকে না, নাকি হালকা টোকা দিলেই পড়ে যায়? লেগে শক্তভাবে থাকে স্যার, শক্তভাবে। হ্যাঁ, শক্তভাবে লেগে থাকে। তো রেটিংটা একটা ফার্মেন্টেশন প্রসেস। এই কি করে, এই যে যে বাকলটা গাছের কাণ্ডের সাথে শক্তভাবে লেগে আছে, ন্যাচারাল কোন সাবস্টেন্স দ্বারা যাদেরকে বাকল এবং কাণ্ডকে আটকে রাখছে, তাই তো? এমনি এমনি তো আটকে থাকবে না, থাকবে? হ্যালো, না স্যার। না স্যার। কেমিক্যাল যে অথবা যে ন্যাচারাল যে
সাবস্টেন্স দ্বারা বাকল এবং কাণ্ড একসাথে লেগে আছে, এই দুইটাকে পৃথক করার যে প্রক্রিয়া সেটাকে আমরা রেটিং বলবো। তাহলে আমরা এটা বলতে পারি যে রেটিং এ যে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে গাছের কাণ্ড থেকে বাকলকে আলাদা করে ফাইবার কালেকশন করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো কি রেটিং, তাই না? জি স্যার। রেটিং রেটিং এর সঙ্গে কিন্তু আমরা এর আগে পড়ছি, তাই না? দেখো এখানে স্যার, দেখো জুটের কি ভিতরে। বলছি, দেখো since the bast fibers are an integral part of the stem structure they are not directly available for spinning। এখানে বলা হচ্ছে যে এই বাস্ট ফাইবারের ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টেম স্ট্রাকচার, তার মানে হচ্ছে এই যে বাস্ট ফাইবারের যে বাকল যেগুলো যে জায়গায় থাকে, যে জায়গায় ফাইবার থাকে, ওইটা কি আমাদের স্টেম স্ট্রাকচার, মানে কি যে কাণ্ডের সাথে একদম ইন্টিগ্রাল পার্ট হিসাবে লেগে, যেটা কি আমরা সরাসরি স্পিনিং এর জন্য পাই না। আচ্ছা, তুমি কি সরাসরি জুটটাকে নিয়ে স্পিন করতে পারবা গাছের থেকে নিয়ে? না স্যার, না স্যার। প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। ওরকম বাস্ট ফাইবারও তাই, যে সরাসরি নিয়ে তুমি স্পিন করতে পারবা না, সুতা বানাইতে পারবা না, তাকে আগে রেটিং করতে হবে। রেটিং করে তার ভিতরে যে ন্যাচারাল যে সাবস্টেন্স গুলো আছে ফাইবারের ভিতরে, ফাইবারকে যে কাণ্ডের সাথে লাগায় রাখছিল, বাকলের সাথে শক্ত খোলস তৈরি করে রাখছিল, সেই খোলস গুলাকে ডিজলভ করে ফেলতে হবে। সেই যে ন্যাচারাল কম্পাউন্ড ওগুলাকে ডিজলভ করে শুধু ফাইবার গুলাকে রাখতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, জুট ফাইবারকে যখন রেটিং করা হয় তখন কিন্তু ওই বাকল থেকে অনেক কালো কালো পোর্শন, অনেক কিছু মাটিতে ইয়েতে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, তাই না? পড়ে যায়, শুধু আঁশগুলা থাকে, ফাইবারের শুধু লম্বা লম্বা আঁশগুলা থাকে। তো এই যে পড়ে গেল, এই পড়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমাদের রেটিং। দেখো, the object of rating is to break down the tissue of the stock, যে আমাদের টিস্যু ভিতরে ব্রেকডাউন নিয়ে আসে, ওই কাণ্ডের ভিতরে যে টিস্যুর সাথে যে লেগে আছে তার ভিতরে একটা ব্রেকডাউন করে দেয়। ডিজলভ দ্য সিমেন্টিক সাবস্টেন্স। সিমেন্টিং সাবস্টেন্স মানে যে ওই যে বাকলটাকে কাণ্ডের সাথে যে লাগায় রাখছিল যে ন্যাচারাল কম্পাউন্ড, ওটাকে আমরা সিমেন্টিং সাবস্টেন্স বলতেছি। কারণ গুলো বলতো, সিমেন্টের কাজ কি? স্যার, লেগে থাকা বালুকে দেয়ালের সাথে লাগিয়ে রাখ। রাইট, অথবা দুইটা ইটকে একত্রে লাগায় রাখার কাজটা হচ্ছে সিমেন্টের, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখানে সিমেন্টিং যে সাবস্টেন্স গুলো আছে সেগুলা কি করে, ওই বাকলটাকে কাণ্ডের সাথে লাগায় রাখে। এগুলাকে ডিজলভ করে দিলে কি হবে, আলাদা হয়ে যাবে না? এগুলা যদি জি দূর স্যার। করতে পারো। আর এই সিমেন্টিক সাবস্টেন্স হিসেবে থাকে যেমন প্যাকটেটস হতে পারে, which hold the different cell structure together। এই সিমেন্টিক সাবস্টেন্স গুলাই কি করে, ডিফারেন্ট সেল গুলাকে একত্রে আটকায় ধরে নিয়ে রাখে। তো এই হচ্ছে আমাদের রেটিং। তো আমাদের এখানে রেটিং কয়েক ধরনের আছে, একটা হচ্ছে ড্যাম্প রেটিং, ওয়াটার রেটিং, ডিউ রেটিং, কেমিক্যাল রেটিং। এই ড্যাম্প রেটিং এবং ওয়াটার রেটিং এই দুইটার ভিতরেই পানি ব্যবহার করা হয়, কিন্তু একটা ব্যবহার করা হয় পুকুরে আর একটা ব্যবহার করা হয় ট্যাঙ্কে, বুঝছো? যদি ড্যাম অথবা পুকুরে যদি রেটিং করা হয় সেটা হচ্ছে ড্যাম রেটিং, আর যদি একটা আবদ্ধ ধরো সিমেন্টের ট্যাঙ্কে যদি করো সেটা হবে ওয়াটার। আর ডিউ রেটিং কোনটা? ডিউ মানে কি শিশির, তাই না? তুমি ধরো ওইরকম যে জায়গায় খুব পানি নাই, পানির খুব অভাব, তাহলে ওই জায়গায় তুমি রেটিং কিভাবে করবা? ওই জায়গা হচ্ছে ডিউ রেটিং। তার মানে হচ্ছে কি, যে তোমার শিশির পরে রাত, তারপর আবার বান্ডেল করে রেখে দেবা, আবার রাত্রে খুলে রাখবা যেন শিশির পরে। অথবা শিশির যদি না পড়ে, শিশিরের ন্যায় তুমি পানি স্প্রে করবা, বুঝতে পারছো? জি স্যার। শিশিরের ন্যায় পানি স্প্রে করা আর পানির নিচে ডুবায় রাখা, দুইটার জন্য কি সমপরিমাণ পানি লাগবে? না না স্যার। স্যার। আর এটা হচ্ছে কেমিক্যাল রেটিং। কেমিক্যাল রেটিং তো বুঝতে পারতেছো, কেমিক্যাল দেয়া। যাই হোক, এগুলো আমরা করি। The flax plants are cut down, tied up in ships, and immersed for about 10 days in water in special dams or ponds। তার মানে হচ্ছে ফ্লাক্স মানে গাছটাকে কাটা পরে এটাকে শক্ত করে একটা আটির মতো বেঁধে রাখবো। আটি চেনো? জি স্যার। জি স্যার। জি স্যার, শাকের আটি। আটি থাকে, লাকড়ির আটি থাকে, তাই না? এই ধরো এটা একটা বান্ডেল। বান্ডেল, রাইট। এটা ধরো এই যে অনেকগুলো ধরো ফ্লাক্স ফাইবার, অনেকগুলো ফাইবার আছে এখানে, এটাকে যদি এখানে একটা রশিদে বেঁধে দাও, এটা একটা বান্ডেল হয়ে গেল, তাই না? জি স্যার। রাইট। এটাকে ইমার্স করে রাখতে হবে কয়দিন?
10 দিন 10 দিন। হ্যাঁ, 10 দিন যদি রাখো তাহলে এটা কোথায় রাখতে হবে? স্পেশাল ড্যামস অর পন্ডস, পুকুর অথবা ড্যাম, স্পেশাল টাইপের একটা ড্যামস অথবা পন্ডের ভিতরে ডুবাই রাখতে হবে। দিস মেথড ইজ নো লঙ্গার প্র্যাকটিস এক্সেপ্ট ইন ইজিপ্ট। এটা বেশি ব্যবহৃত হয় না, মানে ওই যে ইজিপ্ট ব্যতীত, মিশর ব্যতীত। তো তারপরেও তোমাদের জানার জন্য এটা জানাই দেওয়া হলো। ড্যাম রেটিং হচ্ছে কি? ওয়াটার রেটিং। ওয়াটার রেটিং দেখো, ড্যাম রেটিং এও ওয়াটার ব্যবহার করা হয়েছে, ওয়াটার রেটিং এও ওয়াটার ব্যবহার করা হয়, তবে এটা একটা ট্যাঙ্কের ভিতরে। ট্যাঙ্ক বুঝছো তো? ছাদের উপর অনেক সময় সিমেন্টের ট্যাঙ্ক থাকে না? জি স্যার ট্যাঙ্ক। আবার দেখো অনেকেই এখন কিন্তু বায়োফ্লকে মাছ চাষ করতেছে, তাই না? সেটাও কিসের ভিতরে? একটা সিমেন্টের ট্যাঙ্কে। স্যার সিমেন্টেড না, ওইটা স্যার আপনার প্লাস্টিকের ড্রামও হয় স্যার। শোনো, প্লাস্টিকের ড্রামেও হয়, পলিথিন দিয়ে গুল করে ড্রামও জি বানায় স্যার। বায়োফ্লক করতেছে, আবার অনেকে সিমেন্ট দিয়েও করতেছে। আমি সিমেন্টের ট্যাঙ্কের কথা বলতেছি, সহজ বোঝার জন্য ওইটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ইন ওয়াটার রেটিং দ্য স্টকস আর টাইড ইন বান্ডেলস এন্ড কভারড উইথ ওয়াটার ইন এ ট্যাঙ্ক। তার মানে এখানে কি বলা হচ্ছে? ওই ফ্লাক্স ফাইবার গুলাকে টাইট করে বেঁধে পানির নিচে কভার করে রাখতে হবে, মানে পানির নিচে ডুবায় রাখতে হবে। তাহলে দেখো, পিউট্রিফ্যাক্টিভ ফার্মেন্টেশন কজড বাই ব্যাকটেরিয়া। এই যে যেখানে পচনশীল, পচনের যে সৃষ্টি হয়, এটা কার জন্য তৈরি হয়? ব্যাকটেরিয়ার কারণে। আমরাও কিন্তু এর আগে জুটের বেলায় বলছিলাম যে পানির নিচে ডুবায় রাখি, পানির যে ব্যাকটেরিয়া তৈরি হয়ে আমার মেইনলি রেটিং এর কাজ করে। ঠিক এই জাতীয় ওই যে পিউট্রিফ্যাক্টিভ ফার্মেন্টেশন, তার মানে যে পচনশীল যে প্রক্রিয়াটা, সেটা সূচনার কারণ হচ্ছে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। This gradually soften the steam by destruction of the less resting tissue and rendering the intercellular adhesive substances soluble. তার মানে বলা হচ্ছে যে এই স্টিমের সাথে, এই কাণ্ডের সাথে যে সেলগুলো থাকবে সেটাকে গ্রাজুয়ালি সফট করে দিবে। সফট মানে কি? তোমার নরম করে ফেলবে। তারপরে করবে কি? যে এখানে যে ইন্টারসেলুলার যে অ্যাডহেসিভ সাবস্টেন্স আছে, ইন্টারসেলুলার অ্যাডহেসিভ সাবস্টেন্স মানে কি? ওই যে সেলগুলাকে একত্রিত ধরে রাখার জন্য যে ন্যাচারাল কম্পাউন্ড ছিল, সেগুলাকে কি করে দিবে? সে সলুবল করে দিবে। সলুবল মানে কি? পানির ভিতরে সে বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো এটা যদি বিলীন হয়ে যায় তাহলে শুধু ফাইবারে আঁশগুলো থাকবে। আচ্ছা, তোমাদের আমি আরেকটা কথা বলি। গ্রামে যারা বড় হয়েছো, তোমরা চিচিঙ্গা দেখছো? জি স্যার চিচিঙ্গা। জি স্যার। দেখছি স্যার আচ্ছা, চিচিঙ্গা শুকানোর পরে কি করে বলো তো? হ্যাঁ, রাইট। জি স্যার। এটা ওই যে রাইট। এখন চিচিঙ্গা কি আসলে ওইরকম ছিল? না স্যার। না স্যার। তাহলে এটা থেকে কি করা হয়েছে? যে আদার্স যে কম্পাউন্ড গুলো ছিল সেগুলো দূর করার পরে শুধু আঁশগুলো রয়েছে, তাই না? জি স্যার জি স্যার। জি স্যার। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো জিনিসটা। এটা কিন্তু সহজ একটা উদাহরণ। জি স্যার। তোমরা গ্রামে যারা আছো দেখবা যে চিচিঙ্গাটা কি করে? অনেক দিন শুকায় গাছে, বয়স হইতে হইতে শুকায় যায়। শুকানোর পরে ভিতর থেকে বীজগুলোকে বের করে, বের করার পরে চিচিঙ্গাটাকে মাছ বরাবর কেটে ফেলে, তাই না? এই যেমন ধরো, এটা যদি চিচিঙ্গা হয়, তো দেখাই যে এটা যদি একটা চিচিঙ্গা হয়, এটাকে কি করবো? এখান থেকে তোমার বীজগুলা আলাদা করে ফেলবে, আলাদা করে একটা কাঁচি দিয়ে মাছ বরাবর কেটে ফেলবে, তাই না? জি স্যার। হ্যাঁ, কাটার পরে এটা আমার এরকম একটা ফ্ল্যাট একটা জিনিস হবে, যেটা দ্বারা গ্রামে এটা সাবানের সাথে গা ঘষার জন্য ইউজ করা হয়ে থাকে, তাই না? দেখছো তো? জি স্যার। আচ্ছা, আদৌ কি চিচিঙ্গাটা এটা যখন হয় তখন দেখবা এর ভিতরে ফাইবার গুলা কিন্তু এরকম ফাঁকা ফাঁকা থাকে, তাই না? এরকম এরকম থাকে না? জি স্যার। জি ফাঁকা ফাঁকা থাকে না? জি স্যার। দেখছো? জি স্যার। আচ্ছা, আদৌ স্যার। যখন চিচিঙ্গা কাঁচা ছিল তখন কি এরকম ফাঁকা ফাঁকা ছিল? না স্যার। না স্যার। তাহলে ওই ফাঁকা ফাঁকা জিনিস যে হইলো, তার মানে মাঝখান থেকে কিছু জিনিস চলে গেছে। তো এগুলো কিসে ডিসলভ হয়েছে? তোমরা ওই যে ধরো হাত দেয়া কিংবা পানি দেয়া ভিজায় রাখছিল, পরে ওগুলো চলে গেছে। ঠিক সেই মতে আমরা যখন এই জুট ফাইবারটা কিংবা এই বাস্ট ফাইবার যেটা আছে, ফ্লাক্স, এটাকে যখন আমরা পানিতে ডুবায় রাখবো, তখন কি হবে? এর যে যে ইন্টারসেলুলার যে সিমেন্টিক ম্যাটেরিয়াল ছিল, সেগুলো পানিতে পড়ে যাবে। পানিতে পড়ে গেলে শুধু ওই আঁশগুলো রয়ে যাবে। তো ওই আঁশগুলাই হচ্ছে ফাইবার। এবার মনে হয় তোমরা একটু বুঝতে পারছো, আশা করি। জি স্যার আচ্ছা, the fermentation has reached the appropriate stage, the fibers can be separated quite easily. তার মানে হচ্ছে যে এই ফার্মেন্টেশনটা যখন তোমার প্রপার পজিশনে চলে যাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে চলে যাবে, তখন এই ফাইবারগুলা ইজিলি সেপারেট করা যাবে। আবার যদি কম রেটিং হয় তাহলে ইজিলি সেপারেট করা যাবে না। আবার যদি
যদি বেশি রেটিং হয় তাহলে এই আঁশগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন আর এই ফাইবার গুলাকে আলাদা ছিঁড়ে যাবে। বুঝাতে পারছি তোমার কথাটা? জি স্যার। তুমি জি, স্যার। যদি পাটকে কিংবা এই ফ্লাক্স ফাইবার যদি বেশি রেটিং করো তাহলে ফাইবার, শোনো, পচন হয় কোনগুলার? প্রথমে হবে যে ওই যে সিমেন্টিক ম্যাটেরিয়াল গুলো আছে যেগুলা একত্র করে রাখছো ইন্টারসেল, ওগুলা ডিসলভ হবে। আরো যদি বেশিক্ষণ ডুবাই রাখো তখন কি হবে? তখন তোমার ফাইবারের ভিতরে পচন ধরবে, আর ফাইবারের ভিতরে পচন ধরলে কি হয়ে যাবে? একদম সফট হয়ে যাবে। দেখো, টু অ্যাভয়েড দ্য ওভার রেটিং, মানে রেটিংটা যেন বেশি না হয়, এর জন্য কি করা হয়? দ্য রেটিং অফ দ্য ফাইবার মাস্ট বি অবজার্ভড কেয়ারফুলি অ্যাট ইন্টারভেলস। তোমাদেরকে এর আগেও জোটের সময় বলছিলাম যে যখন রেটিং হয়, পানিতে যখন ডুবায় রাখে তখন একটা নির্দিষ্ট সময় পর পর গিয়ে এটাকে চেক করতে হয় যে আসলে কোন পর্যন্ত রেটিং হইলো। বলছিলাম না এটা? জি আর স্যার। যদি তুমি বেশিক্ষণ ফালায় রাখো তাহলে দেখ সব পাট পয়সা নষ্ট হয়ে গেছে কিংবা সব ফ্লাক্স ফাইবার নষ্ট হয়ে গেছে। দিস অপারেশন টেকস অ্যাবাউট 3 উইকস। তার মানে এই যে ওয়াটার রিটেনটা অলমোস্ট সপ্তাহ সময় নিয়ে থাকে। তবে অ্যাডভান্টেজটা কি? ইন দিস প্রসেস দ্য রেটিং কন্ডিশন ক্যান বি কন্ট্রোলড এন্ড ইট ক্যান বি ক্যারিড আউট এট এনি টাইম অফ দ্য ইয়ার। মানে এটা বলা হচ্ছে যে এই যে রেটিং কন্ডিশনটা তুমি এখানে যে কোনো টাইম কন্ট্রোল করতে পারবা, এবং কি এটা বছরের যে কোনো টাইমে করতে পারবা। কারণ কেন এটা কই করতেছো বলো তো? ট্যাঙ্কে। ট্যাঙ্কে তুমি যখন পানি দিবে তখনই করা সম্ভব, তাই না? জি স্যার। জি, স্যার। The process cost is negligible. Almost all of the flux from the Cottray district of Belgium is water rated. তার মানে হচ্ছে বেলজিয়ামের যে সবচেয়ে ভালো যে জাতটা সেটা কি ছিল? কট্রে জাতের ফ্লাক্স, সেটা ওয়াটার রেটেড। তার মানে এই যে উপরে যে প্রসেসটা বললাম, এই প্রসেসের মাধ্যমে ওটা রেটিং করবে। বুঝছো? জি স্যার। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? দিস অপারেশন টেকস লং টাইম। যেহেতু 3 সপ্তাহ সময় নেয়, এটা একটা লম্বা সময়। আচ্ছা, এটা 3 সপ্তাহ নেওয়ার কারণ আছে, কারণ এখানে পানিটা কিন্তু ট্যাঙ্কের ভিতরে, তাই না? পুকুরের পানিতে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকবে তোমার, সেই পরিমাণ ট্যাঙ্কে হয়তো সময় লাগবে না। জি স্যার, সময় লাগবে। জি, স্যার। পুকুরের পানিতে যত দ্রুত শ্যাওলা আসে, ছাদের উপরে যে ট্যাঙ্কি, ওই ছাদে কি অত দ্রুত শ্যাওলা আসে? না, না স্যার। স্যার, কারণ বছরের পর বছর ওইখানে যাওয়ার পরে তারপর দেখা যায় অনেকদিন পরে। কারণ কি? কারণ একটাই যে সিমেন্টের ট্যাঙ্কে অত সহজে ওখানে বাইরের কোনো জলজ কোনো কিছু নাই, কিন্তু পুকুরে অনেক জলজ ধরো প্রাণী থাকে, উদ্ভিদের অনেক অংশ, ছোট ছোট গাছপালা থাকে, তাই না ভিতরে পুকুরে? জি স্যার। জি স্যার। এইসব কারণে ওইখানে দ্রুত ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হয়ে যায়। যাই হোক, তো এই হলো ছিল আজকে আমার জন্য পড়াশোনা। নেক্সট ক্লাসে তোমাদের এই ডিউ রেটিং, তারপরে কেমিক্যাল রেটিং, কেমিক্যাল কম্পোজিশন আর এই প্রপার্টিজটা পড়াই শেষ। বুঝছো? খুবই অল্প পড়া জি ক্লাস। স্যার। অবশ্য আমি চাইলে আজকেও শেষ করে দিতে পারতাম, আজকে আর শেষ করবো না, আরেকটা ক্লাস পড়া, তাই না? জি স্যার। অল্প অল্প জি স্যার। করে যাই। জি স্যার, এর মধ্যে তাড়াহুড়োর তোমরা আসো, দরকার নেই স্যার। এর মধ্যে তোমরা আসো, তোমাদের সাথে একটু কথাটা হোক, তাই না? হলো জি ব্যাপার। স্যার। তাহলে তোমরা আস্তে আস্তে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করবা আর কি। এখন দেওয়া অ্যাটেন্ডেন্স গুলা